মিরসরাই জাতীয় স্বার্থ এবং সমন্বিত জাতীয় নিরাপত্তার অপরিহার্যতা। 2015 সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় সফরকালে বাংলাদেশে একটি ভারত নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। এটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ হিসেবে উপস্থাপিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটিতে নীতিগত অনুসম্মতি দেন এবং একটি যৌথ ঘোষণার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ তুলনামূলকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেছিল। মংলা বা রামপাল এলাকায় 100 থেকে 300 একর জমি দেওয়ার প্রস্তাব ওঠে প্রাথমিকভাবে, যেগুলো অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় হলেও জাতীয় নিরাপত্তার দিক থেকে তুলনামূলক কম সংবেদনশীল বা স্পর্শকাতর ছিল। কিন্তু 2017 সালে শেখ হাসিনার বহুল আলোচিত নয়াদিল্লি সফরের সময় পরিকল্পনাটির পরিসর ও অবস্থান নাটকীয়ভাবে বদলে যায়। চট্টগ্রামের মিরসরাই এলাকায় 1000 একরের বেশি, পরে প্রায় 900 একর জমি বরাদ্দের পরিকল্পনা সামনে আসে, যেখানে উন্নয়নে ভারতের আদানি গ্রুপ যুক্ত থাকার কথা শোনা যায়। আইনি দৃষ্টিকোণ থেকে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ BEZA এর কাঠামো অনুযায়ী অর্থনৈতিক অঞ্চলের জমি বিক্রি নয়, লিজ দেওয়া হয়। সাধারণত 50 বছরের জন্য নবায়নের সুযোগ থাকে, অর্থাৎ কাগজে কলমে জমির সার্বভৌম মালিকানা রাষ্ট্রের হাতেই থাকে। কিন্তু ইতিহাস আমাদের শেখায় সার্বভৌমত্ব শুধু দলিলে নয়, কার্যকর নিয়ন্ত্রণ, প্রভাব ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার উপর নির্ভর করে। বাংলাদেশ সরকার পরবর্তীতে জানায় যে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য 900 একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত কাগজে কলমে বাতিল করা হয়েছে এবং সেখানে একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। বিদেশি কোনো শক্তিকে এমন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ অর্থনৈতিক উপস্থিতি দেওয়া থেকে সরে আসা নীতিগতভাবে একটি বাস্তববাদী ও ইতিবাচক সিদ্ধান্ত। তবে গভীর নিরাপত্তা মূল্যায়ন ছাড়া এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনার জায়গায় আরেকটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা বসানো হলে সমস্যার প্রকৃতি বদলালেও ঝুঁকি থেকেই যায়। কৌশলগত ভূগোল ও নিরাপত্তা ঝুঁকি কি, আমরা প্রথমে সেটাই দেখব। মিরসরাই কোনো সাধারণ শিল্প এলাকা নয়। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল কৌশলগত ভূখণ্ড, ফেনী চিকেন নেক করিডোরের নিকটবর্তী। এই সংকীর্ণ ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে এবং দীর্ঘদিন ধরেই ভারতীয় সামরিক পরিকল্পনায় এটি একটি বড় দুর্বলতা হিসেবে বিবেচিত। স্বাভাবিকভাবেই এই অঞ্চলটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত প্রেসার পয়েন্ট বা চাপ বিন্দু। ইতিহাসে দেখা যায় সংকীর্ণ করিডোর ও সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলো সংকটকালে প্রায়ই সামরিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে ইউরোপের ঠান্ডা যুদ্ধকালীন চোক পয়েন্টগুলো সব ক্ষেত্রেই ভূগোলই কৌশল নির্ধারণ করেছে। দক্ষিণ এশিয়ায় 1971 সালের মুক্তিযুদ্ধ স্পষ্টভাবে দেখিয়েছে সীমান্ত, প্রবেশপথ ও ভূখণ্ডের গভীরতা কিভাবে যুদ্ধের গতিপথ নির্ধারণ করে। সামরিক দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সীমান্তের এত কাছে একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপন করা কৌশলগতভাবে দুর্বল সিদ্ধান্ত। প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজন ভৌগোলিক গভীরতা ও বিস্তার, নিরাপদ সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থা, নজরদারি সুবিধা, নাশকতা বা আগাম আঘাত থেকে সুরক্ষা।
সীমান্ত সংলগ্ন এলাকায় এইসব শর্ত পূরণ করা খুবই কঠিন। কোনো সংঘাত বা উত্তেজনার সময় এই ধরনের স্থাপনা হবে প্রথম নজরদারি ও প্রথম ঝুঁকির লক্ষ্যবস্তু। জাতীয় স্বার্থ ও সমন্বিত সশস্ত্র বাহিনীর পরিকল্পনা দরকার। এ প্রসঙ্গে আমি বলতে চাই, এখানেই সশস্ত্র বাহিনীর সমন্বয় প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিরসরাইয়ের মতো সংবেদনশীল স্থানের বিষয়ে সিদ্ধান্ত কেবল বেসামরিক প্রশাসন বা একক বাহিনীর দৃষ্টিভঙ্গির উপর ছেড়ে দিলে চলবে না। আধুনিক জাতীয় নিরাপত্তা সাধারণত মূলত যৌথ বা জয়েন্টলি হতে হয়। মিরসরাইয়ে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হলে স্থল, নৌ ও আকাশ এই তিন বাহিনীর সমন্বিত পরিকল্পনা ও মোতায়েন অপরিহার্য। স্থলবাহিনী ভূমি নিয়ন্ত্রণ ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে, নৌবাহিনী উপকূলীয় ও সামুদ্রিক নজরদারি জোরদার করে, বিমান বাহিনী আকাশসীমা পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা প্রদান করে। যেখানে বাহিনীগুলো বিচ্ছিন্নভাবে কাজ করে সেখানে গোয়েন্দা ফাঁক ফোকর থেকে যায় ও বিলম্ব তৈরি হয়। আর যেখানে সমন্বিত পরিকল্পনা ও কমান্ড কাঠামো থাকে সেখানে প্রতিরোধ ক্ষমতা ও স্থিতিশীলতা বহুগুণ বাড়ে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত অর্থনৈতিক সিদ্ধান্তের শুরুতেই সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করা। জমি বরাদ্দের পর নিরাপত্তা মূল্যায়ন নয়, বরং নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতেই জমি বরাদ্দ হওয়া উচিত। এখন আলোচনা করব সামরিক উপস্থিতি বনাম সামরিক শিল্প। এই বলতে আমরা কি বুঝি? এখানে একটি মৌলিক পার্থক্য স্পষ্ট করা জরুরি বলে আমি মনে করি। সামরিক স্থাপনায় তৈরি করা হয় ভূমি ধরে রাখা, প্রতিরোধ গড়ে তোলা ও আগাম সতর্কতার জন্য। আর প্রতিরক্ষা শিল্প হলো দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পদ যা নিরাপদ ও গভীর ভূখণ্ডে থাকা আবশ্যক। এই দৃষ্টিকোণ থেকে মিরসরাই প্রতিরক্ষা শিল্পের চেয়ে নির্বাচিত সামরিক স্থাপনার জন্য বেশি উপযোগী। প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তোলা যেতে পারে ফৌজদারহাট, ভাটিয়ারি বা আরও গভীর এলাকায়, বা চট্টগ্রামের বা দেশের অন্য কোনো এলাকায় যেখানে নৌঘাটি, শিল্প অবকাঠামো ও নিরাপত্তার গভীরতা আগে থেকেই বিদ্যমান। সবশেষে যা বলতে চাই, স্বল্পমেয়াদী সুবিধার চেয়ে কৌশলগত দুর্দর্শিতা দিকে খেয়াল রাখতে হবে। মিরসরাইয়ের প্রকৃত মূল্য শিল্প উৎপাদনে নয়, এর মূল্য কৌশলগত নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা নিশ্চয়তায়। সেখানে বিদেশি অর্থনৈতিক উপস্থিতি ঝুঁকিপূর্ণ ছিল। যথাযথ পুনর্মূল্যায়ন ছাড়া সেখানে প্রতিরক্ষা শিল্প বসানোও ভিন্নরূপে একই ঝুঁকি বহন করতে পারে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন দূরদৃষ্টি, সংযম ও সমন্বয়। সমন্বিত সশস্ত্র বাহিনী পরিকল্পনা, কৌশলগত ভূখণ্ডে সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখা এবং প্রতিরক্ষা শিল্পকে নিরাপদ ও গভীর এলাকায় স্থানান্তর, এই পথেই বাংলাদেশ তার সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও কৌশলগত স্বায়ত্ত শাসন রক্ষা করতে পারে। ইতিহাস তাদের ক্ষমা করে না যারা ভূগোল ও নিরাপত্তার বাস্তবতা উপেক্ষা করে। মিরসরাইকে দেখতে হবে কোনো সাধারণ শিল্প প্লট হিসেবে নয়, বরং একটি কৌশলগত সম্পদ হিসাবে, যা রক্ষা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সর্বোচ্চ জাতীয় দায়িত্ব দাবি করে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। সালাম আলাইকুম।